জুবাইদা বেগমের কথা আরও বিচলিত হয়ে পড়ল কবির সাহেব। কপালে দৃশ্যমান হয় 2-3টি চিন্তার ভাঁজ। জানলার কাজ গলিয়ে বাইরে দৃষ্টিপাত করে বললেন, জবা, তুমি সাবধানে থেকো, দয়া করে অন্ধকারে এদিক সেদিক হেঁটো না। জুবাইদা বেগম স্বামীর কথায় মুচকে হাসলেন। বারণ করা সত্ত্বেও তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন। কেন জানি তার এই মুহূর্তে বৃষ্টির পানি ছুঁতে ভর্তি ইচ্ছে করছে, তাই যেই ভাবা সেই কাজ। এগিয়ে গেলেন বারান্দার দিকে, অথচ একবারও ভাবলেন না এর ভয়ঙ্কর পরিণতির সম্পর্কে। জুবাইদা বেগম হাসি হাসি কঞ্চে বলতে লাগলেন, আরে তুমি শুধু শুধুই চিন্তা করছো, আমার কিছু এক বিকট চিৎকার ধপ করে উপর হয়ে পড়ে যান জুবাইদা বেগম। বারান্দার বাইরে থেকে আসা পানির ছিটায় ভরপুর, সেখানে এক পা এগোতেই পা পিছলে পড়ে যান তিনি। স্ত্রীর এমন চিৎকারে দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম কবির সাহেবের। 1 মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেয়ে দ্বিগুণ বিচলিত কণ্ঠে বলতে লাগলেন, জবা, জবা, কি হয়েছে তোমার? এটা কিসের আওয়াজ ছিল? হ্যালো, হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো। ওদিকে জুবাইদা বেগমের চিৎকারে হম্বিতম্বি করে অন্ধকারে ছুটে আসে রাফিয়া বেগম। দৌড়ে আসতে গিয়ে টেবিলের হ্যান্ডেলে পা লেগে গিয়ে উল্টে পড়েন তিনিও। তবুও নিজের ব্যথাকে দূর ছাই করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসেন জুবাইদা বেগমের দিকে। জুবাইদা বেগমকে এভাবে পড়ে গিয়ে কাতরাতে দেখে তিনি কেঁপে ওঠেন। ব্যস্ত হাতে জুবাইদা বেগমকে সোজা করে তার গালে আলতো হাত রেখে বলতে লাগলেন, জবা, জবা, ব্যথা হচ্ছে খুব, বোন আমার খুব কষ্ট হচ্ছে। জুবাইদা বেগমও অত সত্য বোঝার বা শোনার অবস্থায় আছে। তিনি তো ব্যথায় কাতরাতে লাগলেন। ওমা, মরে যাচ্ছি রাফু, উফ, বড্ড কষ্ট হচ্ছে পেটে, আল্লাহ। রাফিয়া বেগম কি করবেন বুঝতে পারছেন না। তিনি এইদিক ওদিক তাকে ফোনটি ফ্লোর থেকে পড়ে থাকা অবস্থায় পেলেন। তৎক্ষণাৎ সেটি হাতে নিয়ে কল লাগালেন কবির সাহেবের নাম্বারে। কিন্তু কি কল ঢুকছে না কেন? রাফিয়া বেগম একবার দুবার পরপর কয়েকবার চেষ্টা লাগালেন, কিন্তু ফলাফল বরাবর শূন্য। পরে তিনি ফোনটি খেয়াল করে দেখলেন নেটওয়ার্ক নেই। এই পর্যায়ে তারও পাগলপ্রায় অবস্থা। কি করবেন এখন তিনি? রাফিয়া বেগম জুবাইদা বেগমের গালে হালকা চাপড় দিয়ে বললেন, বোন একটু ধৈর্য ধর, একটু, আমি দেখছি তোকে। বলে তিনি ফোনের টর্চ ধরিয়ে জুবাইদা বেগমের দিকে তাক করলেন। সাথে সাথে আটকে উঠেন তিনি। আটকে ওঠার দরুন ফোনটি হাত থেকে পড়ে যায়। জুবাইদা বেগমের রক্তে সারা ফ্লোর রঞ্জিত। রাফিয়া বেগম বুঝলেন এখন যে করেই হোক জবাকে হসপিটাল নিতে হবে, না হলে ওর কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। রাফিয়া বেগম তৎক্ষণাৎ ছুটে গেলেন বাইরের দিকে। সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজে একাকার তিনি। তবুও সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে রাস্তায় নেমে পড়লেন খোঁজার উদ্দেশ্যে। কিন্তু বহু খুঁজো একটা গাড়ি পান না। রাফিয়া বেগম সেখানে চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। আকাশের দিকে মুখ করে তাকে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ সহায় হও, আমার বোনটাকে বাঁচাও। আজ ওর কিছু হয়ে গেলে যে নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না আমি। বলে এই দুহাতে মুখ ঢেকে আবারও কাঁদতে লাগলেন। ঠিক তখনই তার পেছন থেকে হর্ন বাজানোর শব্দ আসে। তিনি সাথে সাথে পেছনে তাকায়, দ্রুত হাতে থামায় সিএনজিটিকে। কিন্তু আফসোস, সিএনজিটি পুরোপুরি ফুল। রাফিয়া বেগম সেটিকে চেয়ে আশাহত হলেন। নিজেকে সামলাতে না পেরে আবারও ফুপাতে লাগলেন। অন্যদিকে সিএনজি চালক সহ সকল যাত্রীরা রাফিয়া বেগমের অবস্থা দেখে ভরকে যায়। তাদের মধ্যে থেকে একজন বলে উঠছে, আরে আরে, কি করছেন? এভাবে কাঁদছেন কেন? রাফিয়া বেগম নিজের কান্না থামিয়ে হাত জোর করে বলে ওঠে, ভাই, আল্লাহর ওয়াস্তে আমার বোনটাকে বাঁচান, ও প্রেগনেন্ট, ওকে ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে, না হলে ওর অথবা ওর বাচ্চার খুব ক্ষতি হতে পারে। লোকগুলো তার কথা শোনা মাত্র তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ে। তারপর চিন্তিত হয়ে বলতে থাকে, আপা, আপনি তাড়াতাড়ি রোগীকে নিয়ে হসপিটাল যান, আমাদেরও তো তাড়া নেই। আমরা পরে অন্য সিএনজি দিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। বলে লোকগুলো পাশ দিয়ে চলে যাবে। অমন সময় রাফিয়া বেগম তাদের থামায়। ভাই, আর একটু উপকার করুন, আমার বোনটাকে একটু গাড়ি অবধি নিয়ে আসতে সাহায্য করুন। লোকগুলো তার এক কথায় সায় দেয়। রাফিয়া বেগমের সাথে চলে আসে বাড়ির ভেতর। অতঃপর ফ্লোরে পড়ে থাকা জুবাইদা বেগমকে ধরাধরি করে সিএনজির কাছে রাফিয়া বেগম ও তাদের সাথে চলে যায়। জুবাইদা বেগমকে সিএনজিতে বসে লোকগুলো তাড়া দেয় হসপিটালে নিয়ে যেতে। সিএনজি ড্রাইভারও সেই মোতাবেক গাড়ি ছোটায়, কিন্তু কিছু দূর এগোতেই গাড়ি থামাতে হয় তার। গাড়ি থামানো দেখে রাফিয়া বেগম বিচলিত প্রশ্ন করে, ভাই, গাড়ি থামালেন যে?
আপা সামনে জ্যাম কেমনে কি করি এমন কন্ত। রাফিয়া বেগম তৎক্ষণাৎ গাড়ির বাইরে তাকালেন। সত্যি চারিদিকে যানজট। রাফিয়া বেগম মনে মনে আল্লাহকে ডাকলেন। তারপর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লেন সিএনজি থেকে। রাফিয়া বেগমের সারা শরীর ভিজে জুবুথুবু অবস্থা। তিনি তবুও সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সামনে এগিয়ে গেলেন। দু একটা গাড়ির সামনে গিয়ে তিনি ট্রাফিক পুলিশকে অনুরোধ করতে থাকেন তাদের সিএনজিটাকে যাওয়ার রাস্তা করে দিতে। পুলিশ প্রথমে কিছুটা না বললেও রাফিয়া বেগমের মুখে সবটা শোনার পর তড়িঘড়ি করে রাস্তা ফাঁকা করে দেন। অতঃপর রাফিয়া বেগম পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ফিরে আসে সিএনজির কাছে। সিএনজিটিও ফাঁকা রাস্তা পেয়ে আরও এক মুহূর্ত কাল বিলম্ব না করে ছুটে চলে হসপিটালের দিকে। প্রায় মিনিট 10 পর সিএনজিটি একটি প্রাইভেট হসপিটালের সামনে থামে। রাফিয়া বেগম সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসে। ভেজা জুবুথুবু শরীরে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় লাগায় হসপিটালের ভিতরে। তারপর চিৎকার দিয়ে হাঁক ছাড়ে, ডাক্তার, নার্স, সামবাডি প্লিজ হেল্প। রাফিয়া বেগমের চিৎকারে দুজন ওয়ার্ড বয় ছুটে আসেন। তাদের দেখে রাফিয়া বেগম সবটা খুলে বললেন। সবটা শুনে ওয়ার্ড বয় দুজনেই একটা স্ট্রেচার নিয়ে তস্ত্র পায়ে এগিয়ে গেলেন গাড়ির দিকে। অতঃপর অতি সাবধানতার সহিত জুবাইদা বেগমকে ধরাধরি করে বের করলেন। জুবাইদা বেগম অতিরিক্ত ব্যথায় সেই কবে জ্ঞান হারিয়েছে। তার কি আর দিন দুনিয়ার খেয়াল আছে এই মুহূর্তে? রাফিয়া বেগমের স্ট্রেচারে সাথে সাথে হাঁটতে লাগলেন আর আলতো হাতে জুবাইদা বেগমের গালে চাপড় দিচ্ছে। না, কিন্তু না, জুবাইদা বেগম একেবারেই সেন্সলেস। প্রায় মিনিট 10 হলো জুবাইদা বেগমকে কেবিনে নিয়ে যাওয়ায়। করিডোর বসে কেবিনের দরজার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাফিয়া বেগম। বাইরে এখনো তুমুল বৃষ্টি। রাফিয়া বেগমের হাত পা ইতিমধ্যে ঠান্ডা হয়ে আসছে। সে কখন থেকে ভেজা শরীরে এসি নিয়ন্ত্রিত করিডোরে বসে আছেন তিনি। রাফিয়া বেগমের ঠোঁট কাঁপছে। তিনি হাত বাড়িয়ে পড়ে থাকা আঁচলটি গায়ে পেঁচিয়ে নিলেন। উদ্দেশ্য হালকা শীত নিবারণের চেষ্টা। কিন্তু এতে কি আর হয়? তার শরীরে যে এই মুহূর্তে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রাফিয়া বেগমের হঠাৎ কিছু মনে পড়ল। তিনি আঁচলটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লেন বসা থেকে। যেই না রিসেপশনের দিকে এক কদম বাড়াবে অমনি পেছন থেকে একজন রাজবাড়ি কঞ্চে ভেসে আসে। শুনুন। রাফিয়া বেগম থমকায়। তড়িৎ গতিতে পেছনে ফিরেন তিনি। দেখতে পায় মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন জড়ানো ডক্টরকে। রাফিয়া বেগম খোঁড়ানো পায় ডক্টরের দিকে এগিয়ে আসেন। বিচলিত হয়ে বলতে লাগলেন, ডাক্তার, জবা ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? এই প্রশ্নের জবাবে ডক্টর মনে থাকেন। এতে যেন রাফিয়া বেগমের বুকটা মুচড়ে উঠছে। তিনি শুষ্ক ঠকিলেন। ডাক্তার, কিছু বলছেন না যে? ডক্টর এবার মুখের মাস্ক সরালেন। প্রায় গলায় বললেন, আসলে রোগীর অনেক বেশি ব্লাড লস হয়েছে, আর পড়ে যাওয়ার ধরুন বাচ্চার পজিশনও উল্টে গিয়েছে। এই মুহূর্তে রোগীকে বাঁচাতে হলে ইমার্জেন্সি সিজার করাতে হবে। কিন্তু একটাই সমস্যা। রাফিয়া বেগম কাপা কাপা কঞ্চে বললেন, কি সমস্যা? আসলে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ইমার্জেন্সি তাকে রক্ত দেওয়া প্রয়োজন। কিন্তু সমস্যা হয়েছে গিয়ে রোগীর রক্তের গ্রুপ B+। আর এই মুহূর্তে আমাদের এই হসপিটালে ব্লাড ব্যাংকে এই মুহূর্তে B+ রক্ত নেই। তাই কোনো সমস্যা না ডাক্তার, আপনি আমার থেকে নিন। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আর আমি পুরোপুরি সুস্থ। প্লিজ যত রক্ত প্রয়োজন আমার থেকে নিন, তবু ওকে সুস্থ করে দিন। ডাক্তার রাফিয়া বেগমের কথা শুনে কাল বিলম্ব না করে তাকে নার্স দিয়ে পাঠিয়ে দেয় অন্য একটি রুমে ব্লাড দিতে। রাফিয়া বেগমও নার্সের পিছু পিছু আসে। প্রায় 2 ঘন্টা পর কবির সাহেব আর সাব্বির সাহেব এক প্রকার ছুটে আসেন হসপিটালে। এই তো প্রায় ঘন্টাখানেক আগে রাফিয়া বেগম হসপিটালের রিসেপশনের ফোন দ্বারা তাদের কল দিয়ে সবটা জানিয়েছেন। কবির সাহেবের অফিস থেকে হসপিটালের কেবল মাত্র দূরত্ব 20 মিনিটের হলেও যানজটের কারণে আজ 1 ঘন্টাই লেগেছে। কবির সাহেব ও সাব্বির সাহেব তস্ত্র পায়ে এগিয়ে আসেন করিডোরের বেঞ্চিতে বসে থাকা রাফিয়া বেগমের নিকট। সাব্বির সাহেব নিজ স্ত্রীর এমন ফ্যাকাশে মুখখানা দেখে অস্থির হয়ে উঠছেন। স্ত্রীর কাঁধে আলতো হাত রাখতে খানিকের মাঝেই তা ছিটকে সরিয়ে নেন তিনি। উপলব্ধি করেন স্ত্রীর গায়ে অস্বাভাবিক তাপমাত্রা।
রাফিয়া বেগমের কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা উঁচু করেন। শুষ্ক ফ্যাকাশে চোখ মুখ নিয়ে স্বামীর দিকে তাকান তিনি। মুহূর্তেই এতক্ষণে জমিয়ে রাখা দলা পাকানো কানাটুকু হুড় হুড় করে বের করে দেন তিনি। হু হু করে কেঁদে ওঠেন ধীর স্বরে। সাব্বির সাহেব প্রিয়তমা স্ত্রীর কান্না সহ্য করতে পারলেন না ঠিক। তিনি রাফিয়া বেগমের পাশে বসে তার কান্নারত মুখশ্রীটি সযত্নে নিজের বুকের বা পাশে লুকিয়ে নেন। বাহুডোরে আগলে ধরেন স্ত্রীকে। রাফিয়া বেগমও বুঝি এতক্ষণে একটি ভরসার স্থান পেল। কান্নারত অবস্থায় স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেঙে ভেঙে বলতে লাগলো সবটা। রাফিয়া বেগমের মুখে সম্পূর্ণটা ঘটনা শুনে উপস্থিত কবির সাহেব ও সাব্বির সাহেব দুজনারই গায়ে কাটা দিয়ে উঠে তৎক্ষণাৎ। কবির সাহেব আরও খানিকটা বিচলিত হলেন। প্রাণপ্রিয় স্ত্রীর জন্য মনে মনে আল্লাহর কাছে আর্জি জানাচ্ছেন প্রিয়তমা এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য। ঠিক তখনই অপারেশন রুম থেকে ভেসে আসে বাচ্চার ক্রন্দনধ্বনি। সঙ্গে সঙ্গে বাইরে উপস্থিত তিনজনই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কবির সাহেব ব্যস্ত পায় এগিয়ে যান অপারেশনের কেবিনে দরজায় সামনে। মনটা কেমন আঁকুপাকু করছে স্ত্রী সন্তানের খোঁজ জানার জন্য। বেশ কিছুক্ষণ পরে একজন নার্স নবজাতককে কোলে নিয়ে বেরিয়ে আসেন। কবির সাহেবকে অমন দরজার সামনে দাঁড়ানো দেখে কিছুটা ভরকে যান তিনি। কবির সাহেবের ব্যাপারটা বোধগম্য হলো। তিনি আমতা আমতা করে কিছুটা সরে এসে আকুল গলায় বললেন, আমার বউ কেমন আছে? নার্স কিছু মুচকি হাসলো, মুখে হাসির রেশ ধরে বলল, আলহামদুলিল্লাহ, মেয়ে এবং মেয়ের মা দুজনেই সুস্থ। এই নিন আপনার বাচ্চাকে। বলেই তিনি নবজাতককে এগিয়ে দিলেন কবির সাহেবের দিকে। কবির সাহেব এক পলক তোয়ালে জড়ানো ছোট্ট দেওখানার নবজাতকটির দিকে তাকে কাঁপা কাঁপা হাতে এগিয়ে কোলে তুলে নিলেন। অতঃপর ছোট্ট নবজাতকের মুখের আদলের দিকে তাকিয়ে রইলেন অপলক। প্রায় কিছুক্ষণ পর হালকা নাক টানার শব্দ আসে কবির সাহেবের দিক থেকে। আচ্ছা, কবির সাহেব কি কাঁদছেন? হয়তো পুরুষ মানুষ বলে আড়ালে রেখেছেন বাড়ি কণাগুলো। কবির সাহেব এবার বিড়বিড়িয়ে বলতে লাগলেন, আমার মা? দিন যত যায় মানুষের অতীতের কথাগুলো স্মৃতিতেই পরিণত হয়। চোখ দুটো বন্ধ রেখে রুহির জন্মানোর মুহূর্তটাকে আরেকবার মনে করলেন কবির সাহেব। ভাবছে সেদিকে ছোট্ট মেয়েটা তা বড্ড বড় হয়ে গেছে। কবির সাহেব এসব ভেবে চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর রাজবাড়ি গলায় সাব্বির সাহেবকে বললেন, কালকে ওদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলবো। সাব্বির সাহেব বড় ভাইয়ের চাপা আর্তনাদটি স্পষ্ট টের পেলেন। মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে থেকে সম্মতি জানালেন ভাইয়ের কথায়। ঠিক তখনই তার মস্তিষ্কে এসে হানা দিল অন্য চিন্তা। আচ্ছা, আজ যেমন তার বড় ভাইয়ের অবস্থা হচ্ছে ঠিক তেমনি তো তারও তো হবে, তাই না? তাকেও তো মেয়ের বিয়ে দিতে হবে। মেয়েকে কথাগুলো ভাবতে ভাবতে এই বুকটা হঠাৎ কেমন চিনচিন করে ব্যথা হচ্ছে সাব্বির সাহেবের। বাহ, মেয়ের বিয়ের কথা ভাবতেই তার এ অবস্থা হচ্ছে। না জানে বিয়ে দেওয়ার সময় কি হয়। হ্যালো মিস, শুনছেন? এই যে হ্যালো। কাঠফাটা রোদ ফাঁকা রাস্তা অতিষ্ঠ হয়ে এক মনে হেঁটে যাচ্ছিল আহিরা। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে কারো হাঁক ছেঁড়া। বিরক্তিতে নাক মুখ কুচকে আসে তার। একবার তার ইচ্ছে করলো মোটেও পেছনে ফিরবে না, কিন্তু পরক্ষণই ভাবলো তখন না আবার কেউ তার ম্যানার্স নিয়ে প্রশ্ন উঠিয়েই বসে। তাই তো প্রিয়জোড়া কুচকিয়ে পেছন ফিরেছে। দেখতে পায় অদূরে দাঁড়িয়ে থাকা সেদিনও রেস্টুরেন্টে দেখা হওয়া ছেলেটিকে। ইফতিকে দেখা মাত্র আহিরা কুচকানো প্রিয় আরও কিছুটা কুচকে যায়। মুখভঙ্গি আগের ন্যায় রেখে নিজের কাঁধের ব্যাগটি ঠিক করে দু হাত ভাঁজ করে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে খেকিয়ে হচ্ছে। হোয়াট, এভাবে পিছু ডাকছেন কেন? ইফতি আহিরার দিকে সরু চোখে তাকিয়ে এগিয়ে আসে। প্রায় অনেকটা কাছাকাছি এসে দাঁড়ায়। ইফতিকে এতটা কাছে আসতে দেখে আহিরা আরও দু কদম পিছিয়ে যায়। মেজে ছাড়ি খেকিয়ে হচ্ছে আবারও। আজব, কাছে আসতে আসতে কি এখন কোলে চলবেন? ইফতির সঙ্গে সঙ্গে থতমত খায়। হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল কিয়ৎকাল। অপ্রস্তুত হয়ে নিজেকে শুধরে নেবার ভঙ্গিতে বলল, ছি ছি, কী সব বলছেন? আমি আপনার কোলে উঠতে যাব কেন? তাছাড়া আপনার মতো পাটকারি নয় বাচ্চা মানুষ কখনোই আমাকে কোলে নিতে পারবে না। এবারে আহিরার মেজাজ পৌঁছে যায় সপ্তম আসমানে। একে তো মাথার উপর কাঠফাটা রোদ, তার উপর এই অদ্ভুত লোকটার উদ্ভট কথাবার্তা। সবটা মিলেমিশে আহিরার মেজাজ বিগড়ে ফেলতে যথেষ্ট। আহিরা ইফতির দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। ওই মিয়া, কাকে কি বলছেন আপনি? আমি বাচ্চা? লাইক সিরিয়াসলি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, ওকে? সো সেই তুলনায় আমি মোটেও বাচ্চা নই।
ইফতি যেন বেশ মজাই পেল আহিরার কথা, না চাইতো ছোটে ফুড়ে এক চমৎকার হাসি বেরিয়ে আসে তার। হাসির তোরে দেখা মিলে লুকায়িত থাকা গজদন্ত। আহিরা বিরক্ত চোখে তাকায় সেই হাসির দিকে, কিন্তু তৎক্ষণাৎ তার সকল বিরক্তি বুঝি হাওয়ায় মিলিয়ে গেল। সে অনিমেষ চোখে তাকিয়ে রইল সে চমৎকার হাসির পানে। আহিরা খেয়াল করলো ইফতিকে, একটু গভীরে চোখে খেয়াল করলো আজকে। ছেলেটা হাসলে কেমন তার চোখ দুটো হাসে, চিরচুয়া লম্বা থুতনি, থুতনির গোড়ায় শোভা পাচ্ছে এক গুচ্ছ দাঁড়িয়ে। সহজ ভাষায় আহিরার ছেলেটাকে ছাগল দাড়ি বলে সম্বোধন করে। কথাটি ভেবে ভেবে মনে মনেই হাসলে সে। আবারও দৃষ্টি আনে ইফতির দিকে। ছেলেটা বেশ লম্বা, কিন্তু অতটাও স্বাস্থ্যবান না। এই তো ছিমছাম গড়নের ইফতিকে পা থেকে মাথা অবধি একবার অবলোকন করে মনে মনে আহিরা বলে বসলো, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। মানুষটা যতটা বিরক্তিকর, তার হাসিটা ঠিক ততটাই মনোমুগ্ধকর। এরা আরও কিছুক্ষণ তাকিয়ে রয় ইফতির দিকে। ঠিক তখনই ইফতির কানে আসে এক অনাকাঙ্ক্ষিত সম্ভাষণ। চমৎকার হাসেন আপনি। সঙ্গে সঙ্গে হাসি থেমে যায় ইফতি। সে হাসি থামিয়ে চোখ ছোটো ছোটো করে তাকায় আহিরার পানে। এইদিকে নিজের ভাবনা এতটাই বিভোর হয়ে পড়ল আহিরা যে কখন তার মুখ দিয়ে অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসলো এক অনাকাঙ্ক্ষিত সম্ভাষণ। সে টের অবধি পেল না। ইফতির এমন তাকানোতে ভটকে যায় আহিরা। তখনই অপ্রস্তুত হয়ে নিজের করা বোকামির জন্য মনে মনে ইতিমধ্যে 100 গালাগাল দিয়ে ফেলেছে নিজেকে ও। কিন্তু এতে কি আর কী বা হবে, যা বলার তা তো ভুলিয়ে দিয়েছে। এতে সরু চোখে আহিরার কানের কাছে মুখ নিয়ে আসে, তারপর ফিসফিস করে বলতে থাকে, ব্যাপার কি মিস, এভাবে তাকিয়েছিলেন যে? প্রেমে পড়লেন নাকি? ইফতির কথা থতমত খেয়ে যায় আহিরা। দৃষ্টি হয় এলোমেলো, ফাঁকা চোখ গেলে আমতা আমতা করে। কী সব যাতা বলছেন? আমি কেন আপনার প্রেমে পড়তে যাব? ইফতি নিজের দৃষ্টিতে তাকিয়ে রইল আহিরার পানে। ঘামে ভেজা কপালে লেপটে থাকা চুলগুলো এই মুহূর্তে বড্ড মোহনীয় ঠেকছে তার কাছে। ইফতি নিজেকে স্বাভাবিক করে গলায় কৌতুকের রেস্ট টেনে বলল, কেন পড়তে যাবেন তা তো জানি না, কিন্তু এটা জানি যে এভাবে পলকহীন চোখে তাকিয়ে থাকলে যে কোনো সময় প্রেমে পড়বেন। শুধু পড়বেন না, একেবারে পিছলে পড়বেন। হ্যাঁ, এটা নিতান্তই আপনার ভুল ধারণা মিস্টার। আহিরা এহসান এত সহজে কারো প্রেমে পড়বার নয়। এ পর্যায়ে ইফতি বাঁকা হাসে, চোচ কামড়ে ধরে কিছু একটা ভাবার নেয় বলে উঠছে, কিছুক্ষণ আগে কে যেন বলছিল আমার হাসি নাকি চমৎকার, তা সেটা কি কেউ ঘুরে পড়ে বলেছিল? আহিরা আবারও অপ্রস্তুত হয়, দাঁত দিয়ে জিভ কেচে অন্যদিকে মুখ ফেরায়, অতঃপর গলায় দ্বিগুণ ঝাঁজ এনে বলে, চমৎকার না ছাই। এই সরুন তো, যেতে দিন আমায়। এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আপনার সঙ্গে এইসব ফালতু কথা নিয়ে তর্ক করবার মোটেও সময় নেই আমার কাছে। কথাগুলো বলেই মুখ ঝামটি মেরে সেখান থেকে গট গট পায়ে কেটে পড়ে আহিরা। যেতে যেতে অবশ্য নিজের মাথায় জোরে সোরে একটা চিমটি মারতে ভুলো না সে। অন্যদিকে ইফতি আর চোখে তাকিয়ে আছে আহিরার যাওয়ার পানে। মুখে তার মৃদু হাসি, হাত বাড়িয়ে মাথার পেছনের চুলগুলো হাত বুলিয়ে ঠোঁট কামড়ে ধরে। এক দৃষ্টিতে আহিরা চলে যাওয়ার দিকে দেখতেই থাকে, অতঃপর হঠাৎ বিড়বিড়িয়ে বলে, প্রেমে তোমায় পড়তেই হবে ম্যাডাম, হয় আজ নয়তো কাল। কিরে, তুই এখন এখানে? অফিস যাসনি? তাসিক সাহেব অনিককে এই ভর দুপুরে নিজের টিচার্স রুমে দেখে ভারী অবাক হয়। তিনি নিজের আসন ছেড়ে উঠে আসে অনিকের সন্নিকটে। অনিককে নিয়ে টিচার্স রুমের বাইরে চলে আসে, অতঃপর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিরে, কথা বলবি তো? হঠাৎ আমার ভার্সিটিতে কেন? অনিক এবার নীরবতা ভেঙে স্বাভাবিক গলায় বলল, না, তেমন কোনো কারণ নেই। আসলে আমার আজকে শরীরটা তেমন ভালো ঠেকছে না বলে হাফ ডে করে ছুটি নিয়েছি। আর রইল বাকি এখানে আসার, তাহলে বলবো কিছু একটা দরকার ছিল তাই। অনিকের কথা শেষ হবার আগে তাসিক সাহেব তাকে থামিয়ে নিজেই বলতে শুরু করেন, কি দরকার বল আমায়, আমিও তোকে হেল্প করি। অনিক এবার আশপাশ তাকায়, আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তার চাচুকে বলল, তুমি ফ্রি থাকলে চলো ক্যান্টিনে বসে কথা বলা যাক। হ্যাঁ হ্যাঁ, তার বলতে চল। বলেই দুজনে হাঁটা ধরে ক্যান্টিনের উদ্দেশ্যে। বলা বাহুল্য তাসিক সাহেব রৌদ্র আর অনিকের সাথে যথেষ্ট ফ্রেন্ড। তিনি তাদের চাচুকা বন্ধু হওয়ার চেষ্টা থাকেন বেশি।
রৌদ্র আর অনেকও তাই। তাসরিক সাহেবের সাথে এমন অনেক কিছুই তারা শেয়ার করে যেটা আর কারোর সাথে অতটা শেয়ার করা যায় না। ক্যান্টিনে এসে 2 কাপ কফি অর্ডার দিয়ে খোশ মেজাজে চেয়ার টেনে বসে পড়েন দুজনে। পরবর্তী শোনাচ্ছে তাসরিক সাহেবের কৌতূহলী কঞ্চ। কিরে এবার তো বল কথাটা কি? অনেক একটা শুকনো ঠোক গেলে মনে মনে হাজারো কথা সাজাচ্ছে ছেলেটা, অথচ দেখো মুখ ফুরে একটা শব্দ কেমন বেরোচ্ছে না। কিয়ৎক্ষণ বাদে অনেক জীব দ্বারা তার শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, আসলে আমি আরে এ তো আমতা আমতা করছিস কেন? নির্বিঘ্নে বল সবটা। অনেক এবার লম্বা একটা নিঃশ্বাস নেয়, মনে মনে কনফিডেন্স জমিয়ে তাসরিক সাহেবের চোখে চোখ রাখে, তারপর বলে, অনেক আমি একটা মেয়েকে খুঁজছি তোমার ভার্সিটিরই, অ্যান্ড আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হার। খেয়াল করলো তাসরিক সাহেব কেমন হাঁ করে তাকিয়েছেন তার দিকে, চোখের পাতাটাও পলকহীন। এরকম অবস্থা দেখে অনেকের হৃদয় কুচকে আসে। সেখানটা চাপা স্বরে বলা, কি ব্যাপার? কি এমন বললাম যে হা করে রিয়াকশন দিচ্ছ? তৎক্ষণাৎ তাসরিক সাহেব মুখ বন্ধ করে নেয়, আমতা আমতা করে বলেন, আর ইউ শিওর? কোনরূপ ভনিতা ছাড়াই সহসা জবাব দেয়, ইয়া 110% শিওর। এবার বুঝি কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো তাসরিক সাহেবের কাছে। তিনি অনেকের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ঘোরান, টেবিলের উপর হাত টেনে মুখের সামনে ধরে মিটিমিটি করে হাসতে থাকেন অনেকের আড়ালে। কিন্তু এ হাসি কি আর অলোককে থাকে? অনেক ঠিকই টের পাচ্ছে তার হাসে। অনেক এবার মুখ ফুলিয়ে বলল, কি এমন বললাম যে এত হাসি পাচ্ছে তোমার? আমি কি কোনো জোকস বললাম? তাসরিক সাহেব এবার হো করে হেসে উঠলেন। তার হাসির শব্দ আশপাশের টেবিলে 2-1 আধ চোখে তাকায় তাদের দিকে। তৎক্ষণাৎ নিজের অট্ট হাসি থামিয়ে মিটমিটে হাসতে থাকেন তিনি। অনেকের মেজাজ বুঝি তার খেয়েই হারালো। সে যখন টেবিল ছেড়ে উঠে পড়তে নিবে অমনি তার হাতে টান পড়ে। অনেক হাড় বাঁকিয়ে তাকায়, সেখানে দেখতে পায় তাসরিক সাহেব এক হাতে কান ধরে তার দিকে তাকিয়ে আছেন। তখনই তার কানে আসে তাসরিক সাহেবের আলতো কঞ্চ, শরীরে এভাবে উঠে পড়িস না, পর সেখানে। অনেকের রাগ গুলো যেন মূর্তি উধাও হয়ে গেল। তবুও সে মুখভঙ্গিতে মেকি অভিমান টেনে নিজের চেয়ারে বসে পড়ে। তাসরিক সাহেব অনেকের অভিমানে মুচকে হাসে, তারপর স্বাভাবিক গলায় বললেন, যাক তাহলে আমার অনেকও তবে কাউকে পছন্দ করলো শেষমেশ। তা মেয়েটা কে জানতে পারি? তাসরিক সাহেবের প্রশ্ন প্রত্যুত্তরে অনেক মুচকে হাসে, গলায় কোমলতা। ইনি বলল, কেন তা ঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ও তোমার এই ভার্সিটির স্টুডেন্ট। সেদিন যখন তোমার ব্যাগটা দিতে এসেছিলাম তখন তাকে দেখেছি। বিশ্বাস করো সেদিনের পর থেকে প্রতি মুহূর্তে শুধু ওর চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছে। এমনকি কয়েকদিন আগে অফিসে এক ছেলে কলিগকে ওই মেয়েটা মনে করে হাত ধরে ফেলেছে। ইস, সে কি লজ্জা, কি যে একটা অবস্থা হলো আমার। অনেকের আফসোস ভরা কঞ্চ শুনে বহু কষ্টে নিজের হাসিগুলো ধামাচাপা দিচ্ছে তাসরিক সাহেব, পাচ্ছে না আবার হেসে দেওয়ার জন্য ছেলেটা রেগে যায়। প্রায় মিনিট খানেক পর তাসরিক সাহেব নিজেকে সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি তাহলে মেয়েটার সম্পর্কে তেমন কিছুই জানো না? কিন্তু অনেক নাম না জেনে কিসে পড়ে তা না জেনে এত বড় ভার্সিটিতে তাকে খুঁজবে কেমন করে? ভার্সিটি তো আর 1-2 জন পড়ছে না, তাই না? অনেক নীরব হয়ে সবটা শুনল। অনেক তার চাচুর কথা যথেষ্ট যুক্তিসঙ্গত, ঠিকই তো, এত বড় ভার্সিটিতে মেয়েটাকেও বা খুঁজবে কোথায়? অনেক আশাহত হলো, মনটা কেমন ভার হয়ে আসলো ক্ষণিকেই। চোখে মুখে ছেয়ে যায় রাজের আধার। তাসরিক সাহেব সামনে বসে সবটাই অবলোকন করছেন। তারপর তিনি ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে টেবিলের উপর রাখা অনেকের হাতের উপর নিজের হাত রেখে আশ্বস্ত করে বলেন, অনেক ডোন্ট বি সো চাইল্ড শিফট ম্যান, জাস্ট বি স্ট্রং। একটা কথা সবসময় মনে রাখবি, কেউ যদি কারো ভাগ্যে থাকে তাহলে হাজার বাধার পরও আপন হয়েই ছাড়ে। ঠিক তেমনি ওই মেয়েটা তোর ভাগ্যে থাকলে তোদের আবারও দেখা হবে, দেখে নিস। চাচুর কথা অনেকের মনটা বেশ হালকা হয়। সে মাথা ঝাঁকিয়ে চাচুর কথায় সায় জানায়। তাসরিক সাহেব সেদিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। তারপর তিনি প্রসঙ্গ পাল্টাতে এটা সেটা নিয়ে আলাপ আলোচনা চালান। এরই মাঝে তাদের কফিও এসে পড়ে। তাসরিক সাহেব কফিতে একটু একটু চুমুক দিচ্ছেন আর অনেকের সাথে আলাপ করছেন। ঠিক তখনই এক মেইলি সুর তাদের কথোপকথনে ব্যাঘাত ঘটায়। অনেক, এক্সকিউজ মি স্যার। বেচারা মাত্রই কেবল কফিটার ঠোঁটের স্পর্শ এনেছিল,
অমনি মেলি ডাকের উৎসের খোঁজে তাকাতে তাল সামলাতে না পেরে গরম কফিতে জিভ পুড়িয়ে ফেলে। বিদ্যুটের যন্ত্রণা জিভটা কামড়েই ধরে তৎক্ষণাৎ, কিন্তু মুহূর্তেই নিজের সব ব্যথা যন্ত্রণা ভুলে সামনে তাকায় আবারও। অনেক ভাবলো সে স্বপ্ন দেখছে না তো। অনেক একবার দুবার পরপর কয়েকবার চোখ কষলে আবারও সামনে উপস্থিত মেয়েটির দিকে তাকালো। প্রথমে সে ভেবেছিল মেয়েটা হয়তো আবারও তার কল্পনায় ভুল, কিন্তু এখন যে সে 100 ভাগ নিশ্চিত এটি সেই মেয়ে যাকে সে এতদিন মনে মনে খুঁজছে। অনেক নিজের হতবাক্যতা কাটিয়ে স্বাভাবিক হওয়ার প্রাণপণ চেষ্টা চালা, কিন্তু তাতে কাজ হলো তো? এই যে মেয়েটার সামনে আসতেই কেমন বুকের মাঝে টিপটিপ শব্দটা তুলনামূলক বেশ জোরেই চলছে। অনেক এবার চিন্তিত হয়, বুকের মাঝে যে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, বাইরে থেকে না আবার কেউ সবটা শুনেই ফেলে। পরক্ষণে অনেক নিজের এমন উদ্ভট ভাবনা প্রচুর বিরক্ত হয়। নিজেকে কোনো রকমের সামনে নিয়ে কান খাড়া করে মেয়েটির কথা শুনতে থাকে। তাসিক সাহেব মেয়েটি ডাকে, তার দিকে ফিরে তাকায়, তারপর মেয়েটির দিকে তাকাতে মুখে টানে অমায়িক হাসে। তাসিক সাহেব ইশারায় মেয়েটিকে কাছে ডাকলেন। মেয়েটিও ইশারা পেয়ে ধীর কদমে এগিয়ে আসে তার দিকে। অনেক খেয়াল করলো মেয়েটির চোখ দুটো কেমন চিকচিক করছে। আচ্ছা, ওকে কাঁদছে নাকি কাঁদতে চাইছে? নিজের ভাবনা চিন্তা নিজ অবধি সীমাবদ্ধতা রাখলো। চেয়ারে আয়েশ করে বসলো মেয়েটার কথা শোনার জন্য। মনের মধ্যে তার অধীর আগ্রহ। মেয়েটি তাসিক সাহেবের কাছে এসে সালাম জানায়। তাসিক সাহেবও তার উত্তর দেয়। অতঃপর নিজ থেকে বলল, কি ব্যাপার ইকরা, হঠাৎ এখানে আসলে? কিছু বলবে? ইকরা কি বলবে? সে তো কেমন এক দৃষ্টিতে তাকে আছে তাসিক সাহেবের দিকে, হয়তো মন ভরে দেখছে তার মামাকে। তাসিক সাহেব ইকরার মৌনতায় কপালে ভাঁজ ফেলেন, রাজবাড়ি গলায় বললেন, কি হলো? চুপ করে আসো যে। হঠাৎ ডাকে ইকরা হতচকিত হয়ে উঠছে। সম্বিত ফিরে পেয়ে অপ্রস্তুত হয় কিছুটা। অন্যদিকে ইকরার এমন আচরণে অনিক এবং তাসিক সাহেব দুজনেই হতবাক হয়। তাসিক সাহেব ভাবছেন হলোটা কি মেয়েটার? হঠাৎ এমন উদ্ভট আচরণ করছে কেন? ইকরা আবার আমতা আমতা করে বলতে থাকে, মানে স্যার, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে, যদি আপনি কিছুটা সময় দিতেন। ইকরার কথায় তাসিক সাহেব বেশ অবাক হন, মনে মনে ভাবছেন, যে এই মেয়ে আজ অবধি কোনো দিন কোনো টিচারের দিকে চোখ তুলেও তাকায়নি, এমনকি পড়ানো বসলো ইন্ট্রোভার্সি করেনি, সে থেকে জানতে চাইনি, সেই মেয়েটা আজ নিজ থেকে আমার সাথে একা কথা বলতে চাইছে। মানে সত্যি এটাও সম্ভব? কিয়ৎকাল বাদে তাসিক সাহেব নিজের সকল ভাবনার ইতি টানলেন, গলায় গাম্ভীর্যতা এনে বললেন, ওকে, তুমি যাও, আমি আসছি। ইকরাও তার কথায় মাথা কাত করে সম্মতি জানিয়ে সেখান থেকে প্রস্থান করেন। তাসিক সাহেব সেদিকে এক পলক তাকিয়ে অনিকের দিকে তাকায়। তখনই তার চোখ ছোট ছোট হয়ে আসে। অনিকের চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। তাসিক সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠছে, কিরে, এভাবে কি দেখছিস? অনেক নিজের দৃষ্টি সরায় না, ইকরার প্রস্থানের দিকে তাকিয়ে থেকে বিড়বিড়ে আওড়ালো, চাচু, শি ইজ দ্য ওয়ান হুম আই ওয়াজ লুকিং ফর। অনিকের কথা তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়িয়ে পড়েন তাসিক সাহেব। চক্ষু ছানা পড়া তার, কণ্ঠে অবাকের রেশ ধরে এক প্রকার জোরে বলেন, হোয়াট? অনেক, তুই সত্যি বলছিস ইকরাই এই মেয়ে? ইকরাটা আবার কে? অনিকের কথা শুনে তাসিক সাহেব হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই মুহূর্তে তার ঠিক কেমন এক্সপ্রেশন দেওয়া উচিত তাই হয়তো ভাবছেন। ভাবা যায় সেটা যাকে পছন্দ করলো তার নাম অবধি জানে না। তাসিক সাহেব কৌতুকের গলায় বলেন, অনেক ধন্য তুই বাপ, যাকে পছন্দ করলি তার নামটাই জানিস না। অনেকের কাছে এবার সব চাপ পরিষ্কার হলো, বুঝতে পারলো ইকরাকে। তাই অনেক কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আসলে আগে কখনো কথা হয়নি তো তাই। থাক, হয়েছে, আর বলতে হবে না, আমি এখন চাই তাহলে। শত হলো হবু বৌমা কি যেন বলল, না শুনলে কি আর হয়। অনেক মাথা ছাকাতে গিয়েও থেমে যায়, চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে। এই পর্যায়ে অনেক কিছুটা লজ্জা পেল, মুচকি হেসে মাথা চুলকে চাচার দিকে তাকালো। তাসিক সাহেব অনেকের লজ্জালু মুখভঙ্গি দেখে ছুট চিপে হাসলেন। ছেলেটা এত লাজুক, তিনি আর কিচ্ছু বলল না। সেখান থেকে প্রস্থান নিলেন, লম্বা লম্বা কদম ফেলে চলে গেলেন ক্যাম্পাসে। এদিকে অনেক এখনো ক্যান্টিনের চেয়ারটা ঠায় বসে চোখ খোলা রেখে কল্পজগতে প্রবেশ করলো সে। কল্পনা করতে থাকে ইকরার স্নিগ্ধ মুখখানা, জোড়া ভ্রু, ভাষা ভাষা আঁখি,
হৃদয়, যেগুলো দেখলে মনে হবে এক অতল গহীন সমুদ্র। ফর্সা মুখশ্রুটিতে রয়েছে বেশ কয়েকটি তেল। এই তিলগুলোর জন্যই হয়তো তাকে এতটা নজর করা লাগে। আহা, কি মাসুম সে চেহারা। অনেক আবারও মুগ্ধ হয়, ইকরাকে কল্পনা করে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে মনে মনে আওড়ালো সে। প্রিয় তিলপরি, একবার যেহেতু মনের কোঠায় বসিয়েছি, তাহলে জেনে রাখুন জীবনের শেষ নিঃশ্বাস অবধি এই মনের মণিকোঠায় আপনি বন্দী।